আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছো। আজকে আমাদের হচ্ছে দ্বিতীয় অধ্যায়ের ৪র্থ ক্লাস এবং এই ক্লাস হচ্ছে এই টপিকস নিয়ে আজকে আমরা এটা শেষ করে দিব এবং পিপিএস কিছু আলোচনা করে সবাই একটু খাতা কলম নিয়ে বসো, কারণ হচ্ছে খাতা কলম না বসলে আসলে অনেক কিছু বলা হয়, একটু দেখতে হয়। তারপর ভিডিও দেখেও রিলিজ করতে পারো, সমস্যা নাই। তো বাসায় পড়ার জন্য আসলে যে পরিবেশে হোক বাসায় একটু পড়লো সবাই, কারণ আসলে বাসায় পড়া মানে কষ্ট করে তোমাদের ক্লাসগুলি করা হচ্ছে আসলে মানে বলে আমরা হতাশ হয়ে যাবো যদি তোমরা না পড়বো আর কি। তো আমরা আশা করি তোমরা পড়বা, কারণ তোমরা আসলে ভালো ছেলে, ভালো মেয়েও বটে, ভালো ছেলেরা ভালো মেয়েরা সবাই ভালো মতো পড়ালেখা করবা। হচ্ছে এই আশাটাই করি আর কি, বুঝছো না? মূল কথা হচ্ছে চেষ্টা তো আমরা করতেছি, সেই চেষ্টাগুলোর পিছনে মূল ব্যাপারটা হচ্ছে এটাই যে তার থেকে যদি কিছু আউটকামটা হচ্ছে তোমাদের ভালো কিছু পড়া, তোমাদের ভালো কিছু কমেন্টস, ভালো কিছু স্যার ঠিক আছে সমস্যাগুলি। আর আমাদের সাথে আমার তো যদি ভিডিও ক্লিপস এর নিচে নিচে লিখে দিতে পারো স্যার জিনিসটা বুঝি নাই, আমি চেষ্টা করবো কিন্তু রিপ্লাই দেওয়ার জন্য। হ্যাঁ, আমরা কারেক্ট থাকবো। আমি আছি, আমাদের আলমী স্যার আছে, আমি আছি, আমরা চ্যাপ্টার অনুসারে বলে দিচ্ছি যে সমস্যা হলে তোমরা অবশ্যই আমাদেরকে জানাবা, কারণ না জানালে কিন্তু বুঝতে পারছি তোমাদের প্রবলেমটা কি। আর দেখো আসলে আমরা যেরকম চাচ্ছি আমাদের কলেজকে আমরাই কিন্তু আমাদের কলেজকে মানসম্মান রাখতে পারি, কারণ আমাদের কলেজের আমরাই হচ্ছে এমন সদস্য যে যারা হচ্ছে আমাদের কলেজকে আরো ডেভেলপ করতে পারি বা কলেজে মানসম্মান রাখতে পারি। কারণ আসলে যেখান থেকে যে কাজটা করি সবকিছু কিন্তু নির্ভর করে নিজের কাজের উপর। এখন ধরো আমি কলেজে কেউ হয়তো না পড়তেছো, আমি চাকরি করতেছি, আমরা যদি কলেজে যদি মানসম্মান না রাখি, কলেজে যদি পড়ালেখা ডেভেলপ না করি, আমাদের কিন্তু ক্ষতি হয়। কারণ হচ্ছে কি প্রত্যেকের বাবা মা কিন্তু প্রচুর পরিমাণ কষ্ট করে আমাদের এবং সেই কষ্টের অর্থ দিয়ে কিন্তু আমরা পড়ালেখা করি এবং আমরা কষ্ট করে পরিশ্রম করি বিধায় আমরা কিন্তু অর্থ নেই। তো এই অর্থ নেওয়ার পিছনে কিন্তু আমাদের কাজের একটা আছে। তো এখানে তোমরাও কষ্ট করে পড়ালেখা করো, আমাদের বাবা মা অনেক কষ্ট করে পড়ালেখা করায়, চেষ্টা করো পড়ালেখা ঠিক মতো করার জন্য। তো সেই ধারাবাহিকতায় অনেক কথা হয়ে গেল, আমরা এখন পড়ায় চলে এসেছি। আজকে টপিক হচ্ছে সরকারি শিল্পায়নের সরকারি নীতি। সরকারি নীতি যেটা বলেছে যে আসলে শিল্পের উন্নয়নের জন্য সরকার আসলে কি করতে যাচ্ছে, সরকার কি মানে কি চিন্তা ভাবনা বা সরকারের কি প্ল্যানিং আছে, সেই প্ল্যানিং নিয়ে আজকে আলোচনা করবো। তো যদি সংখ্যা বলি, শিল্প খাত ও শিল্প উন্নয়নের সাথে রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক কিরূপ এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের সাথে শিল্প কিভাবে সম্পর্কিত এই সংক্রান্ত সরকারি নীতিমালাকে শিল্প নীতি বলে। ভালো করে খেয়াল করো, শিল্প খাত এবং শিল্প উন্নয়নের সাথে কে আছে, রাষ্ট্র ও ব্যক্তির সম্পর্ক কিরূপ, মানে রাষ্ট্র ব্যক্তির কিরকম সম্পর্ক সেটা, এবং দেশের আর্থসামাজিক উন্নয়নের, আর্থসামাজিক মানে অর্থ দিক দিয়ে হইতে পারে বা সামাজিক উন্নয়ন হইতে পারে, আর্থসামাজিক উন্নয়নের সাথে শিল্প কিভাবে রিলেটেড বা সম্পর্কিত এই সংক্রান্ত সরকারি নীতিমালাকে আমরা কি বলবো, শিল্প নীতি বলবো, সরকারি নীতিমালা। তো এটা জ্ঞানমূলক আকারে আসতে পারে, এই সংখ্যাটা পড়বো, একটু আলোচনা দেখবো। এখানে 1994 সালের আর 98 সালের বিভিন্ন নীতিমালা আছে, আমাদের প্রয়োজন নাই, এখানে সংখ্যাটাই করবো, সংখ্যাটা করবো। এরপরে চলে আসো সরকারি বেসরকারি অংশীদারিত্ব। আমাদের আগের প্রফেশন যেটা ছিল সেটা ছিল শুধু শিল্পায়নের সরকারি নীতি, বাট এটা কিন্তু এমন এখানে দুইটা টপিক আছে, সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। এখানে পিপিপি দিচ্ছে, আবার অনেকে মনে করবে যে পিপি টেস্ট করে দেয়, এরকম না, পিপিই, এটা তো পিপিই, হ্যাঁ, ওটা কিন্তু পিপিপি না। তো এটা কিন্তু পিপিপি কিন্তু অন্য কিছু, এটা হচ্ছে গিয়া পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, অর্থাৎ সরকারি বেসরকারি অংশীদারিত্ব। মজার টপিকস, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব। আচ্ছা, এটার মধ্যে আমরা যেটা পড়বো জ্ঞান অনুধাবন প্রয়োগ এবং উচ্চ দক্ষতা, লেখা হয়নি এটা কিন্তু উচ্চ দক্ষতার জন্য পড়তে হয়ে যায়, উদ্যোগের জন্য পড়তে হচ্ছে। তো এটা কিন্তু উদ্যোগের জন্য পড়তে হবে, সরকারি বেসরকারি এবং অংশীদারিত্ব, পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, তো এটা আসলে কি জিনিস আমরা একটু দেখি। এটা হচ্ছে সরকারি ও বেসরকারি যৌথ মালিকানা, সরকারিও থাকবে আবার কি বেসরকারিও থাকবে। কোন অর্থনৈতিক কর্মকাণ্ড উৎপাদন প্রতিষ্ঠান স্থগিত, পরিচালিত, সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় অর্জন করাকে সরকারি ও বেসরকারি অংশীদারি বা পিপিপি বলে। তাহলে বুঝতে পারলাম যে অনেক সময় শুধুমাত্র এককভাবে কোনো প্রতিষ্ঠান পরিচালনা করতে গিয়ে সমস্যা পড়ে যায়, তখন দেখা যায় ওটার মধ্যে সরকার আবার ওটার মধ্যে হস্তক্ষেপ করে। দুইটা কারণে করে, অনেক সময় হয়তো অর্থের সমস্যা হয়,
আবার অনেক সময় দেখা যায় পরিচালিত করতে গেলে দেখা যায় দুর্নীতি হতে পারে, এক্ষেত্রে অনেক সময় সরকারের মধ্যে হস্তক্ষেপ করে, বা সরকার অনেক সময় দেখা যায় প্রাইভেট সেকশনকে এটার মধ্যে কাজের গতি বাড়ানোর জন্য আনে, এবং এই জন্য সরকারি বেসরকারি মিলে এই কাজগুলি করলে দেখা যায় এটা কাজের মধ্যে গতিমাত্রাটা বেড়ে যায়, এবং এই জন্য এটাকে বলা হয়েছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি, যেখানে আবারও বলতেছি পাবলিক প্রাইভেট পার্টনারশিপ। আচ্ছা, তো এই প্রাইভেট পার্টনারশিপটা হচ্ছে যে কি জন্য করে, আবারও বলতেছি যৌথ মালিকানা করে, প্রথম কথা কেন করে, অর্থনৈতিক কর্মকাণ্ড উন্নয়নের জন্য করে, এবং বিভিন্ন উৎপাদন প্রতিষ্ঠান করে, পরিচালিত করে, আবার সম্প্রসারণ করে, ওই সময় রক্ষণাবেক্ষণ করে, এবং এট দ্য এন্ড সেখান থেকে কি পায়, অর্থ উপার্জন হয়। কারণ কোনো কাজই করুক, অর্থনৈতিক কাজ কেন, অর্থনৈতিক কাজই তো অর্থ উপার্জন করা, তাহলে অর্থনীতি হবে কেন? তো অর্থনৈতিক কাজ হচ্ছে অর্থ উপার্জন করা। তো দুইটা সরকারি মানে পাবলিক এবং প্রাইভেট মিলে যখন কাজ করে, ফাইনালি আউটকাম যেটা চাচ্ছে ইনকাম লেভেলটাকে ইনক্রিজ করা, অর্থাৎ ইনকাম লেভেলটা যদি ইনক্রিজটা না হয়, অর্থাৎ যদি আউটপুটটা ঠিকমতো না হয়, তাহলে তো এত কষ্ট করে তোমার সরকারি বেসরকারি অংশীদার দরকার নেই। তো এই হচ্ছে তোমার সংখ্যাটা। আবারও বলতেছি, সরকারি ও বেসরকারি যৌথ মালিকানায় কোন অর্থনৈতিক কর্মকাণ্ড, উৎপাদন প্রতিষ্ঠান স্থাপিত, পরিচালিত, সম্প্রসারণ, রক্ষণাবেক্ষণ এবং উক্ত প্রতিষ্ঠান হতে আয় অর্জন করাকে সরকারি বেসরকারি অংশীদারিত্ব বা পিপিপি বা পাবলিক প্রাইভেট পার্টনারশিপ বলে। আচ্ছা, এটা তাহলে এখান থেকে এই সংখ্যাটা বরাবর কি করবো, এটাকে যথার্থতা করবো, শুধু যথার্থতা। যথার্থতা মানে এটা কেন করা হয়, এই জন্য কেন করা হয়, অধিক মূলধনের জন্য, তারপরে বড় আকারের ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য, অর্থনৈতিক কর্মকাণ্ডের জন্য, তারপর হচ্ছে অধিক কর্মসংস্থানের জন্য, অধিক লাভের জন্য, তারপর হচ্ছে অধিক আয়ের জন্য, তারপর হচ্ছে গিয়ে তোমার কি হবে, জীবনযাত্রার মান উন্নয়ন হবে, দেশের অর্থনৈতিক অবস্থার উন্নতি হবে। এই বিভিন্ন বিষয়গুলো এই যথার্থতার মধ্যে আছে। আশা করি তোমরা বুঝতে পারছো। আমি পুরো চ্যাপ্টারটা আবার একটু রিভিশন দিয়ে যাচ্ছি। আমাদের আজকে মোটামুটি এই টপিক ছিল লাস্ট, এটা উদ্যোগের জন্য ইম্পর্টেন্ট করে নিবা। এখন আমরা যেটা করবো, কখন থেকে একটু আলোচনা করে দিচ্ছি। খেয়াল করো, সবাই আসো, আমরা একটু খেয়াল করি কখন থেকে আমরা কি পড়েছিলাম এই চ্যাপ্টারটাতে। আমরা অধ্যায় নাম্বার 3 এর আমি কখন থেকে আলোচনা করেছি। আজকে আমাদের যেটা ছিল, আমাদের চ্যাপ্টারটা ছিল হচ্ছে কি তোমার তৃতীয় অধ্যায় বাংলাদেশের শিল্প। এখানে শিল্প কাঠামো, বাংলাদেশের শিল্পের শ্রেণীবিন্যাস আছে, এর মধ্যে জ্ঞান আছে, অনুধাবন আছে, ছিল উচ্চ যোগ্যতা ছিল। এর মধ্যে কুটির শিল্প, অতি ক্ষুদ্র শিল্প ছিল, ক্ষুদ্র শিল্প ছিল, মাঝারি শিল্প ছিল, বৃহৎ শিল্প, রপ্তানি শিল্প, আমদানি শিল্প, সরকারি শিল্প, সরকারি নীতি, আর হচ্ছে সরকারি বেসরকারি উদ্যোগ আর কি। শিল্প কাঠামো বলছিলাম, এটা জ্ঞান অনুধাবনের জন্য করবা, ভালো করে করে নিও, এটা নিয়ে কোনো ডাউট নাই। এরপরে আসো শিল্পী শ্রেণীবিন্যাসের মধ্যে 3টা ভাগ বলছিলাম, একটা হচ্ছে উৎপাদনের দিক থেকে 2005 সালে, একটা 2010 সালে, এগুলো জ্ঞানের জন্য করবা। সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে এই টপিক যেটা বলছিলাম যে 12 ভাগে ভাগ করা হয়, এটা ভালো করে মনে রাখবে। তারপরে আসো বৃহৎ শিল্প ভালো করে পড়বা, এবং যেটা 50 কোটি টাকার উপরে এবং 300 জনের অধিক বৃহৎ শিল্প। নন ম্যানুফ্যাকচারিং বলছিলাম উৎপাদনকারী, আর নন ম্যানুফ্যাকচারিং বলছিলাম মানে সেবামূলক প্রতিষ্ঠান। টাকার পরিমাণটা সংখ্যাগুলো দেখবা। আর এটা ক্ষেত্রে বলছিলাম যদি তোমার ইয়া হয় কি বলে গার্মেন্টস মানে পোশাক কারখানা হয়, তাহলে সেখানে কিন্তু 1000 জনের উপরে থাকতে পারে। মাঝারি শিল্প অন্যদিকে 50 কোটি হতে পারে, 121 থেকে 200। এগুলো সেবা খাত আছে, কিন্তু আমি দেখাই নেই, শুধু এই একটা দেখায় না, শুধু ম্যানুফ্যাকচারটা দেখা গেছে। ক্ষুদ্র শিল্প আছে ভালো করে 75 লক্ষ থেকে 15 কোটি টাকা, আর হচ্ছে গিয়ে তোমার 21 থেকে 120। এবং এখানে কিন্তু বিদ্যুৎ ব্যবহার করা হয়, এবং এটার মধ্যে কিন্তু তোমার ইয়া হয় কি বলে বিদ্যুৎ ব্যবহার করা হয়, পরিবারের বাইরের লোকজন ব্যবহার করা হয়, এবং কাঁচামাল দেশি বিদেশি কাঁচামাল ব্যবহার করা যেতে পারে। শিল্পটা দেখো, আর কুটির শিল্প কিন্তু 15 জনের বেশি নয়, আর পরিদর্শক দ্বারা ব্যবহার করা হয় 10 লক্ষ টাকার নিচে। আর পড়বা কোনটা আমরা বলছিলাম ভালো করে, একটা বৃহৎ শিল্প, মাঝারি শিল্প ভালো করে পড়া, উদ্যোগ আসতে পারে বৃহৎ শিল্প থেকে, মাঝারি শিল্প থেকে, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই 4টা থেকে উদ্যোগ শহর আসে, উদ্যোগ আসে। আমি আবারও বলতেছি, কোনটা থেকে বৃহৎ শিল্প, মাঝারি শিল্প, ক্ষুদ্র শিল্প, কুটির শিল্প, এই 4টা থেকে উদ্যোগ আসে বেশি। আর এখান থেকে পাবো হাইটেক শিল্প, করে যাবো। কুটির শিল্প গুরুত্ব, 6টা গুরুত্ব আছে, আমি লিখছি আরো বেশি আছে, তোমাদের 6টা গুরুত্ব দেখবা। আর এছাড়া উদ্যোগ বেশি, আর হচ্ছে সমস্যা সমাধান ভালো করে করবা। এরপরে আসা ক্ষুদ্র মাঝারি শিল্প, জ্ঞান অনুধাবন করে উচ্চ যোগ্যতা আছে, সমস্যা সমাধান আছে, আর পার্থক্যটা খুব চমৎকার ভাবে ইম্পর্টেন্ট। বৃহৎ শিল্প সমস্যা সমাধান আছে। তারপর আসা রপ্তানি শিল্প সঙ্গে কিন্তু বলছিলাম সম্পূর্ণরূপে বিদেশে বাজারে রপ্তানি উদ্দেশ্যে যে দেশের যে শিল্প প্রতিষ্ঠান গড়ে উঠে থাকে বলা হয় রপ্তানি শিল্প। জ্ঞান অনুধাবন করে উচ্চ যোগ্যতা সম্পন্ন ইম্পর্টেন্ট। গুরুত্বটা একটু ভালো করে দেখবা, 6টা গুরুত্ব আছে, আমি লিখছি আরো আছে, রপ্তানি শিল্পের মধ্যে 1, 2, 3, 4, 5টা আছে। এর মধ্যে বলছিলাম পাট,
চামড়া তৈরি পোশাকটা ভালো করে পড়তে, আর বস্ত্র আর চাটা এটা তুমি রিডিং করে নিও, এটা থেকে কেন আসতে পারে। আমদানি শিল্প যেটা বলছিলাম, পৃথিবীর অপরাধ দেশ হতে আমদানি কিন্তু পণ্য দ্রব্য হ্রাস করে উৎপাদন দেশের অভ্যন্তরে শিল্প স্থাপন, উৎপাদন এবং যোগান দেওয়াই হলো আমদানি শিল্প। এটার গুরুত্ব, সমস্যা এগুলি ভালো করে পড়বা। লাস্ট বলছিলাম শিল্প মানে সরকারি নীতি, যেটা আজকে লাস্ট ক্লাসে ছিল আমাদের, সংজ্ঞাটা ভালো করে পড়বা। আর এরপর হচ্ছে সরকারি বেসরকারি অংশীদারিত্ব, পিপিপি যেটা বললাম, যে পাবলিক প্রাইভেট পার্টনারশিপ, এটা খুব চমৎকার ভাবে পড়বা। আর এগুলি পড়লে আলহামদুলিল্লাহ হচ্ছে ভালো হবে। তো এই উদ্যোগ আসতে পারে, সরকারি বেসরকারি কম আসে, তেমন আসে না, তারপরেও এটাতে জ্ঞান অনুধাবন বা প্রয়োগটা আসতে পারে, উদ্যোগ কমই আসে, তারপর করে নিই। তো এই হচ্ছে আমাদের মোটামুটি অধ্যায় 3 আলোচনা। পর্যায়ক্রমিক ভাবে আমি তোমাদের অধ্যায় 3টা বোঝানোর চেষ্টা করছি, আশা করি তোমরা বুঝছো। আসলে যত কথাই বলি, আমাদের চেষ্টা করতে হবে, আমাদের কাজ করতে হবে, ধৈর্য ধরতে হবে। কাজ যদি আমরা না করি, কলেজের সাথে কলেজের মতো কাজগুলি না করি, তাহলে কিন্তু আমরা পিছিয়ে যাবো। দিন দিন আমরা কাজগুলি করবো, কলেজের সাথেই থাকবো। কলেজ আমাদের চেষ্টা করছে, কলেজ আমাদের জন্য এই অনলাইন ক্লাসের ব্যবস্থা করছে, আমরাও এতদূর থেকে এসে ক্লাস করছি, বিভিন্ন ভাবে প্রেক্ষা করেছি। আমাদের এই কষ্টটাকে একটু যদি তোমরা ভালো মতো করো, আমরা সফলকাম হবো, আমরা আরো ভালো কিছু করতে পারবো। সবচেয়ে বড় কথা হচ্ছে, আমরা কলেজকে অনেক ভালোবাসি, আমরা আমাদের দেশকে ভালোবাসি, আমরা আমাদের নিজেকে অনেক ভালোবাসি, আমাদের পিতা মাতাকে অনেক ভালোবাসি, তাদেরকে সম্মান করবো, বড়দের সম্মান করবো, আর ক্লাসগুলোকে কিন্তু করবো। আসলে ভদ্রতা হচ্ছে এমন এক জিনিস যেটা আসলে মানে তৈরি হয়ে যায় নিজে থেকে। অর্থাৎ ভদ্রতা রেখে আমরা সবগুলো আচরণ করবো, কোনো অভদ্র আচরণ বা অভদ্র কোনো কাজ করবো না, তাতে আমি ক্ষতিগ্রস্ত হই বা আমার পরিবার ক্ষতিগ্রস্ত হয় বা হচ্ছে আমার কলেজ ক্ষতিগ্রস্ত হয়, এমন কোনো কাজ আমরা করবো না। ইনশাল্লাহ সবাই ভালো থাকবো, সুস্থ থাকবো, এবং আগামীতে আবার দেখা হবে ইনশাল্লাহ। আমাদের জন্য দোয়া করো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, এবং কি বলে আমাদের জন্য দোয়া করো, সবাই সবার জন্য। আল্লাহ তাআলা সবাইকে ভালো রাখে, এই শুভকামনায় আজকের মতো আমরা এখানে শেষ করলাম। আবার দেখা হবে ইনশাল্লাহ, সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।